প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রোগ এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো ব্রেন টিউমার এবং আধুনিক সার্জারি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার হারুন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে আমরা অনেক টিউমার জানি, লাংসের টিউমার হয়, স্কিনের টিউমার হয়, চোখে টিউমার হয়, ব্রেন টিউমার আসলে আমরা কি বুঝি ব্রেন টিউমারে? নর্মালি আমাদের দৈহিক বৃদ্ধির জন্য কোষগুলো কিন্তু তাদের বংশ বিস্তার করে। এটা একটা নির্দিষ্ট মাত্রায় হয়ে থাকে। যখন এই মাত্রাটা নিয়ন্ত্রণ করা হয় না বা নিয়ন্ত্রিত থাকে না, তখন ব্রেনের কোষগুলো অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। ব্রেনে যখন কোনো একটা কোষ যখন এইভাবে বৃদ্ধি পায়, সেটাকে আমরা ব্রেন টিউমার বলি। তো ব্রেন টিউমার তো আসলে যে কোনো টিউমারই দুই ধরনের হয়ে থাকে, একটা হলো বেনাইন কন্ডিশন থাকে, একটা মেলিগন্যান্ট কন্ডিশন থাকে। তো ব্রেন টিউমার নিশ্চয়ই আপনারা যদি ক্লাসিফিকেশন আসেন, আপনারা কীভাবে ক্লাসিফিকেশন করেন? বিনাইনগুলো সাধারণত ওদের বংশ, ওরা যে কোষ যে বৃদ্ধি, এটা একটা পরিমিত মাত্রার মধ্যে থাকে। ধীরে ধীরে এগুলো 10 থেকে 15 বছর বা 20 বছরে এরকম একটা সময় লাগে বৃদ্ধি হতে। কিন্তু যেগুলো ম্যালিগন্যান্ট, যেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, সেগুলো দেখা যায় যে 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে তাদের আকারটা বা তাদের সাইজটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে ব্রেনের মধ্যে প্রেশার তৈরি করে এবং আলটিমেটলি পেশেন্ট বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। আমরা যেটা জানি যে আসলে ব্রেনটা মানুষের প্রতিদিনের যে কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করে, আমাদের চোখে দেখা, আমাদের হাতে নড়ানো, মুভমেন্ট করা, বা আমাদের একটা কোথাও চুলকানি হচ্ছে, আমরা চুলকাচ্ছি, এই যে কন্ট্রোলটা কিন্তু পুরো ব্রেন থেকে আসে। এখন টিউমার হলে যে উপসর্গগুলো, সেই উপসর্গগুলো আসলে কি মানে টিউমার কোন অঞ্চলে হচ্ছে সেটার উপর ভেদ করে হয়, সেই উপসর্গগুলো আমরা জানতে চাচ্ছি। আমাদের ব্রেনের নির্দিষ্ট কিছু অংশ থাকে, যে অংশগুলোর তার নির্দিষ্ট কাজ বা ফাংশন থাকে। এবং আমরা এটাও জানি আমাদের দুটো ব্রেন থাকে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। যেটা ডান দিকের ব্রেন সেটা বা আমাদের শরীরের বাঁ দিকটা নিয়ন্ত্রণ করে, এবং বাঁ দিকের ব্রেনটা আমাদের ডান পাশটা নিয়ন্ত্রণ করে। তারপরে আরও কিছু ভাগ রয়েছে, যে ডান পাশের যে আমাদের হাত এবং পা নাড়াচাড়া করার জন্য নির্দিষ্ট অংশ থাকে, আমাদের চোখে দেখার জন্য নির্দিষ্ট অংশ থাকে, আমরা কথা বলছি সে কথা বলার জন্য নির্দিষ্ট অংশ থাকে। তো টিউমারগুলো মূলত প্রেজেন্ট করে আমাদের কাছে, রোগীরা যে সমস্ত উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, সেটা হচ্ছে মূলত দুভাবে। একটা হচ্ছে যে যখন টিউমারগুলো বড় হতে থাকে, তখন ব্রেনের মধ্যে চাপ তৈরি করে, সে চাপের একটা উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। এই চাপটাই মেইনলি আমাদের ম্যাক্সিমাম পেশেন্টগুলো এই ধরনের উপসর্গ নিয়ে আসে। আর দ্বিতীয় যেভাবে আসে, সেটা হচ্ছে যেই জায়গায় টিউমারটা তৈরি হচ্ছে সেই জায়গার কাজটা সাধারণত কমে যায়। যেমন যদি তার হাত পা নাড়াচড়া করার জন্য যে অংশটুকু রয়েছে, সেই অংশগুলোর মধ্যে যদি টিউমার হয়, তাহলে দুভাবে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। সাধারণত রোগীরা হাত পায়ে দুর্বলতা নিয়ে আসে, সাথে সাথে খিঁচুনি নিয়ে আসে, এবং আরেকটা হচ্ছে চাপ যখন বেড়ে যায়, সেই চাপের কিছু উপসর্গ থাকে, সেগুলো নিয়ে আসে আমাদের কাছে। একটা কমন যে চাপ বেড়ে যাওয়ার কারণে যে উপসর্গগুলো থাকে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে মাথা ব্যথা, তার সাথে বমি এবং চোখে দেখার সমস্যা। এই তিনটা উপসর্গ যখন একসাথে কোনো রোগীর থাকে, তখন আমরা ধারণা করি তার ব্রেন টিউমার হয়েছে। এখন এগুলোর আরও কিছু কমন অন্য রোগের ক্ষেত্রে এই ধরনের কমন উপসর্গ থাকে। একটা হচ্ছে টেনশন হেডেক অথবা মাইগ্রেন হেডেক। সেই সমস্ত রোগীগুলোরও কিন্তু এই ধরনের প্রচণ্ড মাথা ব্যথা থাকে। কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে, কারো কারো ক্ষেত্রে চোখে দেখার সমস্যা হয়। কিন্তু এই সমস্যাগুলো হয় সাময়িক। উনি যখন বমি করেন, তারপরে তার মাথা ব্যথা যখন কমে যায়, চোখে দেখার সমস্যাগুলো কমে যায়। কিন্তু টিউমার যখন হয়, এই সমস্যাগুলো তার কমে না। তো আমরা আসলে যেটা জানি যে খিঁচুনির যে কারণগুলো, যেমন আমরা প্রথমে খিঁচুনি হলে আমরা চিন্তা করি ইপিলেপসি কিনা, মৃগী রোগ কিনা, আবার কোনো কোনো সময় আমরা বলি এইচসিআর, মানে তার হিস্টেরিক কোনো কনভালশন কিনা। আপনি বলছেন ব্রেন টিউমারের ক্ষেত্রেও খিঁচুনি হয়। আসলে আমরা ডিফারেন্সিয়েট করি কী করে? নর্মালি খিঁচুনি যে সমস্ত কারণগুলোতে হয়, সেই সমস্ত কারণগুলোতে আমরা যেটা দেখি, সাধারণত কোনো কারণে যদি তার অ্যাক্সিডেন্ট হয়, মানে মাথায় যদি আঘাত পায় কোনো কারণে, সে পড়ে গেল অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো। দ্বিতীয় হচ্ছে কারো কারো ক্ষেত্রে যদি ইনফেকশন হয়, কোনো কারণে ব্রেনের মেনিনজাইটিস অথবা এনকেফালাইটিস হলো, সেক্ষেত্রে কিন্তু এইটার পরবর্তীতে তার খিঁচুনি হতে পারে। এটা ছাড়াও অনেক সময় স্ট্রোকের পরেও কিন্তু খিঁচুনি হতে পারে।
নর্মালি যে খিঁচুনিগুলো আমরা দেখি সেগুলো সাধারণত যার ধরেন যদি গ্লুকোজ লেভেল যদি কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সোডিয়াম অনেক বেশি বেড়ে যায় অথবা কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খিঁচুনি হতে পারে। কিন্তু এই খিঁচুনিগুলো মৃগরোগ না। মৃগরোগ হয় সেটাই যখন এই ধরনের সমস্যাগুলো সাধারণত খিঁচুনির সাথে সম্পর্কিত থাকে না, তখন সেটাকে আমরা খিঁচুনি বলছি। কিন্তু দেখা যায় যে কোনো রোগীর যখন খিঁচুনির সাথে সাথে অন্যান্য উপসর্গগুলো যোগ হয়, যেমন হাতে পায়ে দুর্বলতা অথবা কথা বলার সমস্যা তা তৈরি হচ্ছে, অথবা চোখে দেখতে সমস্যা হচ্ছে, তখন আমাদেরকে ধারণা করতে হবে যে খিঁচুনির সাথে ব্রেনের স্ট্রাকচারাল কোনো সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যার খিঁচুনির সাথে তার ব্রেন টিউমার থাকার সম্ভাবনা রয়েছে, এবং এটার জন্য আমাদের খুব দ্রুত দুই ধরনের চিকিৎসা নিতে হবে। একটা হচ্ছে তার খিঁচুনিটা কন্ট্রোল করতে হবে, কারণ এটা মাথায় রাখতে হবে আমাদের সবসময় যে ওষুধের মাধ্যমে খিঁচুনি নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনারা আসলে নিশ্চিত হন কি করে তার ব্রেন টিউমার হয়েছে কিনা? একটা চিকিৎসকের কাছে যখন একটা পেশেন্ট এই সমস্ত সমস্যাগুলো নিয়ে যাবেন, তিনি অবশ্যই সিটি স্ক্যান দিবেন, এবং সিটি স্ক্যানের মাধ্যমে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি যে তার ব্রেন টিউমার হয়েছে। যদিও এমআরআই অফ ব্রেন যে পরীক্ষাটা রয়েছে সেটাতে ভালোভাবে বা কনফিডেন্টলি আমরা বলতে পারি যে তার ব্রেন টিউমার হয়েছে। এখন আমরা যদি আসি যে তার ব্রেন টিউমার আপনারা নিশ্চিত হয়েছেন, এমআরআইয়ের মাধ্যমে তার লোকেশনও আপনারা ঠিক করেছেন যে এই জায়গাতে তার টিউমারটা আছে, তো তখন এখানে তো ধরেন দু ধরনের হতে পারে, বেনাইনও হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে, তখন আপনারা কিভাবে রোগীটাকে প্রসিড করেন? যদি এটা ম্যালিগন্যান্ট আমরা ধারণা করে থাকি, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করা যাবে না, কারণ এই সমস্ত টিউমারগুলো খুব দ্রুত বড় হতে থাকে। আপনি সিদ্ধান্ত নিতে যদি দেরি করে ফেলেন, ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু যেটা বিনাইন টিউমার, সেটাতে আপনি একটু সময় নিতে পারেন। টিউমারটার নেচারটা আমরা বোঝার চেষ্টা করি, এটা কী ধরনের। অনেক সময় বোঝা যায় না এটা বিনাইন ও ম্যালিগন্যান্ট, বাট রোগীর হিস্ট্রি থেকে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি। তো একটা ইমেজিং আমরা করি, সেটা হচ্ছে কন্ট্রাস্ট এমআরআই অফ ব্রেন। এটাতে মোটামুটি রোগীটার অপারেশনের রিস্ক কেমন সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এরপর আমরা কিছু ফাংশনাল পরীক্ষা করতে পারি। ফাংশনাল পরীক্ষা মানে হচ্ছে যে আমরা যে এতক্ষণ ধরে বললাম যে ব্রেনের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সে অংশের সাথে যদি টিউমারটা লেগে থাকে, তাহলে অপারেশন পরবর্তীতে রোগী জটিলতা তার ডেভেলপ করতে পারে। সেজন্যে আমাদের ফাংশনাল কিছু এমআরআই আছে, সেটাতে আমরা বুঝতে পারি যে তার টিউমারটা সে ফাংশনাল এরিয়ার সাথে সম্পর্কিত কিনা, বা টিউমারটা যদি আমরা রিমুভ করি তার ফাংশনাল এরিয়াটা ধ্বংস হয়ে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই পরীক্ষাগুলো খুবই জরুরি, কারণ হচ্ছে এতে আমরা আমাদের রোগীদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে অপারেশন পরবর্তীতে আপনার এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম, সে ধরনের আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি অপারেশনে যেতে পারেন। এই যে আমরা বিশ্বমানের চিকিৎসা সার্জারি করে থাকি, এটা আমাদের রোগীরা যে বাইরে যে প্রবণতা, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা একটা সময় ছিল যখন আমাদের দেশের যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এটার অভাব ছিল। তো এখন মূলত আমাদের সরকারি এবং প্রাইভেট সেক্টরে দুটো সেক্টরেই কিন্তু এই ধরনের সেবাগুলো পাওয়া যাচ্ছে। এখন আগে এটার সাথে আরও একটু বেশি জড়িত, সেটা হচ্ছে অ্যানেস্থেটিক্স ড্রাগ। অ্যানেস্থেটিক ড্রাগস মানে কিছু কিছু ওষুধ ছিল আগে। রোগী যেমন আপনি জানেন যে অপারেশন যখন আমরা করি তখন কিন্তু রোগীর অজ্ঞান করতে হয়। কিছু কিছু ওষুধ আছে যেগুলো রোগীকে একবার প্রয়োগ করার পরে আমাদেরকে মিনিমাম 30 থেকে 45 মিনিট ওয়েট করতে হবে রোগীকে আগে জ্ঞান ফেরত আসার জন্য। এখন ড্রাগগুলো অনেক আধুনিক ড্রাগ এসেছে, যার কারণে খুব দ্রুত পেশেন্টের জ্ঞান ফেরত আসা সম্ভব। পোস্ট অপারেটিভের কেয়ারটা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে উন্নতি হচ্ছে এখন। যেটা সেবার আধুনিক চিকিৎসার বা সেবার আপনি যেটা বললেন, সেটা হচ্ছে এখন আমরা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরে যাচ্ছি। মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর মানে হচ্ছে আমরা এন্ডোস্কোপিক প্রসিডিউরের কথা বলছি, যে সমস্ত প্রসিডিউর আপনি খুব ছোট করে আপনি ব্রেন ওপেন করে ঠিক যতটুকু দরকার ততটুকু আপনি ওপেন করে আপনি টিউমারটার এন্ডোস্কোপিক প্রসিডিউরের মাধ্যমে বের করতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে পিটুইটারি সার্জারি অথবা ক্রেনিফেরিঞ্জিয়াম অথবা স্কাল বেস, যে সমস্ত টিউমারগুলো রয়েছে সেগুলো আমরা দেখা যায় যে আগে ব্রেনের বাইরে থেকে আমরা ক্রেনিয়ামটা ওপেন করে অথবা ব্রেনের নির্দিষ্ট অংশটুকু কেটে আমরা টিউমারটা বের করে নিয়ে আসতে হতো। এখন কিন্তু আমরা অ্যান্ডোনেজাল প্রসিডিউরে আমরা এই টিউমারগুলো বের করে নিয়ে আসতে পারি। আর সাথে সাথে আরও কিছু প্রসিডিউর যেটা বলতে চাই, সেটা হচ্ছে নিউরো নেভিগেশন এবং নিউরো মনিটরিং। নিউরো নেভিগেশন একটা প্রসিডিউর হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা
পেশেন্টের এমআরআই করব, এমআরআই করে আমরা নেভিগেশন মেশিনে সেই জিনিস এমআরআইটা লোড করব। লোড করার আগে, অপারেশন করার আগে আমরা বুঝতে পারবো যে ঠিক টিউমারটা কোন জায়গাটায় আছে এবং কতটুকু কম ব্রেন ওপেন করে আমরা টিউমারটা বের করে নিয়ে আসতে পারি। সো এই নেভিগেশন প্রসিডিওরটা অনেক বেশি জরুরি আমাদের নিউরোসার্জারির জন্য এবং এটা বাইরে ব্যবহার করা হয়। দ্বিতীয় যে প্রসিডিওরটা হচ্ছে সেটা হচ্ছে নিউরো মনিটরিং। নিউরো মনিটরিং মানে হচ্ছে যে পেশেন্ট যখন অজ্ঞান থাকে অপারেশনের সময়, এবং আপনি জানেন যে ব্রেনের প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, সেই সময়ে আপনি অপারেশন করার সময়, টিউমার রিমুভ করার সময় কোনো প্রয়োজনীয় অংশ আপনি রিমুভ করে ফেলছেন কিনা সেটা কিন্তু আপনি মনিটরের মাধ্যমে এটা দেখতে পারেন। একটা কমন প্রসিডিউর সেটা হচ্ছে ভেস্টিবুলার সোয়ানোমা। এটা সাধারণত আমরা কানে শোনার জন্য যে নার্ভটা থাকে, ভেস্টিবুলার নার্ভ, সেটা থেকে ওঠে। এটা একটা বিনাইন টিউমার। তো এটার পাশে আরেকটা নার্ভ থাকে, এটা হচ্ছে সেভেন্থ অথবা ফেশিয়াল নার্ভ। এই নার্ভের সাথে টিউমারটা লেগে থাকে। আমাদের দেখা যায় যে এই সমস্ত রোগীগুলো সাধারণত টিউমার অপারেশন করার পরে তাদের মুখটা বেঁকে যায়। আমরা এখন নেভিগেশন প্রসিডিউর মনিটরিংয়ের মাধ্যমে আমরা তার ফেশিয়াল নার্ভগুলো সেভ করতে পারি, যার কারণে দেখা যায় যে অপারেশনের পরবর্তীতে তাদের আর মুখ এই ধরনের বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কম। আরেকটা বড় জায়গা হচ্ছে মোটর কর্টেক্স। মোটর কর্টেক্স যেই জায়গা দিয়ে আমরা হাত পান নাড়াচাড়া করি, মানে মুভমেন্ট যেখান থেকে আমরা অপারেশনের সময় তার ব্রেনটাকে স্টিমুলেট করার পরে তার হাত পা নাড়তে থাকে। তখন আমরা বুঝতে পারি যে এই অংশটুকু ভালো, এটা রিমুভ করা যাবে না। তখন এই অংশটুকু রেখে আমরা যে অংশটুকু টিউমার খারাপ অংশটুকু আছে সেই অংশটুকু রিমুভ করে দিই। তাহলে এই যে নেভিগেশন প্রসিডিউর, ইভেন স্পিচ এরিয়া, আমরা এই ওয়েক ক্র্যানিওটমি করি। এই ওয়েক ক্র্যানিওটমিটা হচ্ছে যে আমরা পেশেন্টের শুধু ব্রেনের উপরের অংশটুকু অবশ করে ফেলব এবং ব্রেনের অংশটুকু আমরা ইনট্যাক্ট রাখব। আপনি জানেন ব্রেনের ভিতর অংশটুকুতে কোনো পেইন সেন্সিটিভ পেন রিসেপ্টর থাকে না, যার কারণে পেশেন্ট জেগে থাকা অবস্থায় আমরা অপারেশন করতে পারি, রোগী ব্যথা বা ভয় কোনো জিনিসই পায় না। আমরা পেশেন্টকে অপারেশন আগে সেটা কাউন্সেলিং করি। স্পিচ এরিয়া, কথা বলার যে জায়গাটুকু আছে, এটাকে কিন্তু সেই জায়গায় টিউমার যদি থাকে পেশেন্টকে আপনার জেগে থাকতে হবে, পেশেন্টকে কথা বলতে হবে, সেই অবস্থায় আপনাকে অপারেশন করতে হবে। তো আমরা এই ধরনের অপারেশন করছি নিউরোসায়েন্সে, আমাদের রোগীদের এই সেবাগুলো আমরা দিচ্ছি এবং এই সমস্ত ক্ষেত্রে টিউমার রিমুভ করতে থাকি আমরা এবং পেশেন্ট কথা বলতে থাকে। আমরা যেবার নিউরোসায়েন্স হসপিটালে যে আপনাদের নিউরোসার্জি ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, অনেক মেশিনারি আপনাদের কাছে আছে। আপনি বলছেন যে এন্ডোস্কোপিক পদ্ধতিতে কিন্তু আপনারা বেশি করেন। কোনো সময় তো আসলে আপনাদের ক্রিনেটমি বা ওপেন করেও আপনাদের করতে হচ্ছে কোনো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে একটা রোগী অপারেশনের পরে তার পা নাড়াতে পারছে না বা পা প্যারালাইজ হয়ে গেল অপারেশনের পরে, এরকম হওয়ার কোনো ঝুঁকি থাকে কিনা? এটা স্পাইনাল প্রসিডিউরে কিছুটা থাকতে পারে, কিন্তু ব্রেনে সাধারণত যেই জায়গাটুকুতে আমাদের পা নাড়াচাড়া করি সেই জায়গাটুকুতে যদি টিউমার যদি থাকে তাহলে সেই জায়গাটাতে আমরা এই এওয়ে ক্র্যানিওটমির মাধ্যমে অথবা নিউরোমনিটরের মাধ্যমে আমরা এই নাড়াচাড়া করার যে সমস্যাটা তৈরি হয় সেটা অ্যাভয়েড করতে পারি। আরেকটা বড় সমস্যা হয় স্ট্রোকের পরে দেখা যায় যে অলরেডি ব্রেনের যে অংশটুকুতে হাত পা নাড়াচাড়া করে ইন্টারনাল ক্যাপসুল, সেই ক্যাপসুলে অলরেডি ভাস্কুলার ড্যামেজ হয়ে যায়। সুতরাং অপারেশন করার আগেই যদি তার এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু তার রিকভারি হওয়ার চান্স অনেক বেশি কমে যায়। সেই জন্যে আমরা আমাদের রোগীদের ক্ষেত্রে বলবো যে আপনি যদি সিদ্ধান্ত নিতে দেরি করেন তাহলে দেখা যায় যে রোগীরা অল্প হাত নাড়তে পারলো, উনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন, রোগীটা একদমই প্যারালাইজড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রোগীর কিন্তু অপারেশন করার পর বেশ কিছুদিন ফিজিওথেরাপি দিতে হয় তার শক্তিটা ফেরত আসার জন্য। সেই জন্য টিউমার যত ছোট থাকবে, অথবা আমি যদি বলি যে রোগী যদি অল্প সময়ে ডাক্তারের কাছে যদি আসেন তার সমস্যা নিয়ে, তার হাত পা নাড়াচাড়া করতে তার সমস্যা হচ্ছে, এই সময়টা যদি নিয়ে ওই সময়টা যদি আমাদের কাছে আসেন সেক্ষেত্রে অপারেশনের আউটকামটা ভালো হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে রোগীদের অনেক বড় ব্রেন টিউমার নিয়ে তার আমাদের কাছে আসেন, সিদ্ধান্ত নিতে দেরি করেন। অনেক সময় দেখা যায় যে উনি জানেনই না তার মাথার মধ্যে এত বড় একটা ব্রেন টিউমার হয়ে গেছে। তো সেই জন্যে যত
দ্রুত উনি সিদ্ধান্ত নিতে পারবেন, ততই অপারেশনের আউটকামটা ভালো হয়। যে কোনো টিউমার ক্ষেত্রে আমরা জানি যে আর্লি ডায়াগনোসিস রাইট। এবং প্রম্পট ট্রিটমেন্ট মানে যত দ্রুত। রোগীরাও জানেন যে মাথা ব্যথা যখন হয় বা ব্রেন টিউমার যখন হয়, মাথা ব্যথা তার সমস্যা থাকে, তার চোখে দেখতে সমস্যা হয়। আমি এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে একটু বলতে চাই যে সেটা হচ্ছে যে চোখে দেখার যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে দ্রুত হতে পারে, তো কিন্তু একটা নির্দিষ্ট বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের একটু সময় নিয়ে তৈরি হয়। এটাকে আমরা বলি প্যাপিলিডিমা। এই প্যাপিলিডিমা স্টেজে যদি আর্লি স্টেজে পেশেন্ট যদি আসে এবং সেক্ষেত্রে রোগী টিউমারটা যদি আমরা অপারেশন করতে পারি, তার চোখের দৃষ্টিশক্তি কিন্তু ঠিক স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যখন এটা বেশি দিন ধরে প্যাপিলিডিমা থাকে, এটা অ্যাডভান্স স্টেজে চলে যায় অথবা অ্যাট্রফি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অপারেশন করার পরেও তার দৃষ্টিশক্তি ফেরত আসে না। সুতরাং আমরা তো অবশ্যই পরীক্ষাগুলো করব এবং আমাদের রোগীরা অবশ্যই এটা জেনে নেবেন তার চোখের দৃষ্টিশক্তির মাত্রাটা কেমন, উনি কি অপেক্ষা করতে পারবেন না দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে রোগীর ছোট একটা সমস্যার কারণে, একটা বিনাইন লিশনের কারণে তার দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলছেন। এবং এটাও একটু দুঃখজনক ব্যাপার যে এটা একটা বিনাইন টিউমার রিমুভ হলো অথবা উনি দেখতে পাচ্ছেন না এখন। সুতরাং আপনি যেটা বললেন যে প্রম্পট ডিসিশন বা প্রম্পট ট্রিটমেন্ট, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। জি, আর আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো যে আসলে আমরা কিন্তু এমনি অপারেশনে ভয় পাই, এর মধ্যে যদি ব্রেন অপারেশনের প্রসঙ্গ আসে তাহলে তো আমরা আসলে অনেকটা পিছিয়ে যাই, অনেকে করতেও চায় না। কিন্তু যদি একটা ব্রেন টিউমার অপারেশন না করে তাহলে কি কি জটিলতা হতে পারে? হ্যাঁ, একটা তো আমরা বললামই যে তার দৃষ্টিশক্তির একটা সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্ত রোগীগুলো ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে। যদি এটা বিনাইন লিশন হয়, কোনো দিকে তার দুর্বল হতে পারে, তার ইভেন কোনো রোগীর খাওয়ার যে সমস্যাটা সেটাও কিন্তু তৈরি হয়, উনি ঢোক গিলতে পারে না, খেলে উনি দেখা যায় যে নাক দিয়ে চলে আসে, তার কানের যে শ্রবণ শক্তি সেটা হারিয়ে যায় এবং তার একদিকে প্যারালাইসিস শুরু হয় এবং আলটিমেটলি তার 2 হাত পা প্যারালাইজড হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো কনফিডেন্সের সহকারে বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসা দিচ্ছি। আগের তুলনায় চিকিৎসা সেবা অনেক বেশি উন্নত এখন। আর আরেকটা ব্যাপার যেটা অলরেডি আমি বললাম যে আমাদের নেভিগেশন মনিটরিং যে আধুনিক চিকিৎসা আমরা দিচ্ছি এখন, সেগুলো এসে যাওয়ার কারণে আমরা অনেক আগে থেকে অনেক কনফিডেন্টলি এবং অনেক বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সহিত আমরা চিকিৎসা দিচ্ছি। আরেকটি বিষয় যেটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, একটা কাউন্সিলিং আপনি বলেছেন, আরেকটা হলো যে পোস্ট সার্জিক্যাল যে ফলো আপ বা পোস্ট সার্জিক্যাল যে মনিটর, মানে অপারেশনের পরবর্তী যে মনিটরিংটা, এইটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। এটা একটা ভালো জিনিস যে আমাদের রোগীরা অপারেশন করার পর ডাক্তারদের সাথে সবসময় যোগাযোগ রাখেন। তো বিনাইন যে লিশনটা, যে রোগটা বা যে টিউমারটা ধীরে ধীরে বড় হয়, সেটার জন্য সাধারণত আমরা যেটা করি সেটা পোস্ট অপারেটিভ ফলো আপ। আমরা প্রথমেই অপারেশন করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের কাছে ওনারা রিপোর্ট করেন। তখন আমরা তার ব্রেন স্ক্যান করে আমরা দেখি যে তার কোনো রেসিডুয়াল টিউমার বা ব্রেনে কিছু অংশ টিউমার রয়ে গেল কিনা। সেটা যদি থাকে তাহলে সেটা প্রয়োজনে আমরা রেডিওথেরাপি ব্যবহার করতে পারি অথবা কেমোথেরাপি আমরা ব্যবহার করতে পারি। ব্রেনের ক্ষেত্রে রেডিওথেরাপিটাই বেশি কাজ করে। আর দ্বিতীয় যেটা হচ্ছে তারপরে আমরা এরপরে যদি আমরা টিউমার যদি না পাই, দেন আমরা 6 মান্থলি, দেন 1 ইয়ারলি আমরা প্রতি বছরে একবার করে স্ক্যান করি। যদি সেটাও যদি না পাওয়া যায়, দেন আমরা 5 ইয়ারলি স্ক্যান করি। মেনিনজিওমা বলে একটা রোগ আছে, সেটা ধীরে ধীরে বড় হয়, অনেক সময় দেখা যায় যে সেটা রিকার হতে পারে, রিকারেন্সি হয় অনেক সময়। কোনো সময় ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অংশগুলো আমরা নাড়াচাড়া করতে পারি না, সেই অংশগুলোর মধ্যে আমরা যদি দেখি যে টিউমারটা রিমুভ করার পরে তার হাত নাড়ার সম্ভাবনা কমে যায়, সেক্ষেত্রে আমরা কিছু টিউমার তার ওই অংশের সাথে রেখে দিয়ে আসি, যাতে রোগী অপারেশন করার পর হাত পা নাড়াচাড়া করতে পারেন অথবা কথা বলতে পারেন বা তার দৃষ্টিশক্তির যে সমস্যা না হয়। সেই ক্ষেত্রে আমরা তার পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি আমরা ব্যবহার করি। এই রেডিওথেরাপি বিভিন্ন ধরনের আছে। তো বাংলাদেশেও কিন্তু খুব আধুনিক রেডিওথেরাপি এখন আমরা প্রয়োগ করতে পারি, যার কারণে দেখা যায় যে অপারেশন করার পরে যদি কোনো ধরনের টিউমার রিকারেন্স হয়, তাহলে সেটা রেডিওথেরাপির মাধ্যমে সারানো সম্ভব। ডক্টর হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্রেন টিউমারের ইনস অ্যান্ড আউট, সার্জিক্যাল এবং আমাদের দেশের যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বললে নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, আসলে ব্রেন টিউমার আতঙ্কের কোনো বিষয় নয়। যদি ব্রেন টিউমার ভোগেন, যে কথাটি বলা হয়েছে, মাথা ব্যথা, চোখে কম দেখা,
ভমিটিং টেন্ডেন্সি হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন যে কোনো ব্রেনে কোনো টিউমার আছে কিনা, এবং ব্রেন টিউমার যত দ্রুত অপারেশন করা সম্ভব তত আপনার জন্য মঙ্গল হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।